আসসালামু আলাইকুম। একটি রাজনৈতিক দল সম্পূর্ণ তার নিজস্ব ঘরানায়, নিজস্ব মতবাদে, নিজ দলের স্বার্থের থেকে ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র একজন মানুষ বা একজন পরিবারের রক্ষার্থে একটি বাহিনী গঠিত হয়েছিল ৭১ সালে। সেটা ছিল মুজিব বাহিনী। মুজিব বাহিনীর দায়িত্ববোধ বা কর্মকাণ্ড সেখানেই শেষ হয়ে যাবার কথা ছিল। যুদ্ধ শেষ হওয়ার পরে পরেই অস্ত্র জমা দিবে, কিন্তু মুজিব বাহিনী অস্ত্র জমা দেয়নি। শেখ মুজিব আসার পর সাভারে তারা তাদের হাতের অস্ত্র জমা দিয়ে জাতীয় রক্ষী বাহিনী হিসাবে একটি সম্পূর্ণ ব্যক্তি ঘরানায় বা তার ব্যক্তি উদ্দেশ্যকে সফল করবার জন্য একটি সশস্ত্র বাহিনী গড়ে ওঠে। ৭২ থেকে ৭৫ পর্যন্ত সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যই জানত যে তাদেরকে আস্তে আস্তে নির্লিপ্ত করে, অস্ত্রহীন, পোশাকহীন, খাদ্যহীন রেখে তাদের আদলে সম্পূর্ণ শক্তিশালী, স্বয়ং সম্পূর্ণভাবে এই জাতীয় রক্ষী বাহিনী জিআরপি গঠন করা হয়েছে বা গঠিত হয়েছে, এবং সেইভাবে জিআরপি দিয়ে সেনাবাহিনীকে সবসময় কুক্ষিগত করে রাখা হতো। এখন প্রশ্ন হলো, শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে সেই মুজিব বাহিনী থেকে জাতীয় রক্ষী বাহিনীর শেষে গিয়ে যাদের মুখোমুখি শত্রুতা ছিল, চরম শত্রুতা, সেই জিআরপিকে কেন সেনাবাহিনীর ভিতরে পুশ করে দেওয়া হলো? বিভিন্ন বাহিনীর ভিতরে, সেই সশস্ত্র বাহিনীর ভিতরে তাদের হাতে একটি রাজনৈতিক সংগঠনের নিজস্ব ঘরানার একটি বাহিনীকে কেন একটি জাতীয় অস্ত্রধারী সশস্ত্র বাহিনীর ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো? তাদের হাতে কেন অস্ত্র থাকার সুযোগ করে দেওয়া হলো? এটা কার ইঙ্গিতে? কেন? কাদের ইশারা ছিল? কাদের চাপ ছিল? আজকে মেজর মুজাফফর জিআরবির সদস্য, মুজিব বাহিনী থেকে রক্ষী বাহিনী, রক্ষী বাহিনী থেকে সেনাবাহিনীর কর্মকর্তা। মাসুদ করিম ঠিক সেম বাহিনীরই। এদের সবার সাথে সবার আতাত ছিল, যোগাযোগ ছিল, গোপনীয়তা ছিল, এবং এদের খুব স্লো পয়জনিং, নীরবে আস্তে আস্তে ধাপে 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 সমস্ত মুক্তিযোদ্ধা অফিসারদেরকে হত্যা করা হয়েছে, অপসারণ করা হয়েছে, সেনাবাহিনী থেকে বাইর করে দেওয়া হয়েছে, এবং শেষ পর্যন্ত কিন্তু এরশাদের মতো পাকিস্তানি জেনারেলও বাংলাদেশের সেনাপ্রধান হয়ে ভারতের দালালি করে গেছে। এই যে ভারতকে তুষ্ট করবার জন্য একটি গোত্রকে একেবারে, এটা সরাসরি রয়ের এজেন্ট, নিখুঁতভাবে পরিকল্পিত রয়ের এজেন্টেরা। এমন ইতিহাস আছে সশস্ত্র দেশের জন্য, সশস্ত্র যারা যোদ্ধা থাকে। আমেরিকার দিকে তাকান, আমেরিকা স্বাধীন হওয়ার পরে তাদের যত মুক্তিযোদ্ধা ছিল সাগরে নিয়ে তাদেরকে মাইন বিস্ফোরণের মাধ্যমে সাগরে ডুবিয়ে দেওয়া হয়। এদের ৭১ সালে নিরস্ত্র করার পরেই অস্ত্রবিহীন যেসব সংস্থা আছে সেখানে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল। যারা লেখাপড়া যেভাবে জানতো সেই সব জায়গা, অফিস আদালতে যারা জানতো না, মিল কল কারখানায় তাদের ঢুকিয়ে দেওয়া যেত। কিন্তু এদেরকে কৌশলে অস্ত্র হাতে রাখার সুযোগ করে দেওয়া হলো। ৭৭-এ বড় ধরনের খালেদ মোশাররফদের যে কু, সম্পূর্ণ রয়ের এজেন্ট এবং মুক্তিযোদ্ধা অফিসারদেরকে পুরাপুরি ধ্বংস করে দেওয়ার আরেকটি বড় ষড়যন্ত্র ছিল। তারপরেও সরকারগুলো এসে সবাই উদাসীন থেকে গেছে একটি জায়গায়, একটি সেন্সিটিভ শব্দকে ব্যবহার করে। মুজিব বাহিনী, জাতীয় রক্ষী বাহিনী, তারপর সেনাবাহিনী অবসরের পরে তারপরেও কিভাবে অর্থ দিয়ে, মদতভাবে, সম্পূর্ণ পরিপুষ্টভাবে এদেশে দাঁড়িয়ে থাকবার জন্য মুক্তিযোদ্ধা ভাতার নামে, মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে অনেক বিভিন্ন সুযোগ সুবিধার ভিতরে এনে তাদেরকে এমন হৃষ্টপুষ্ট করে রাখা হয়েছে। এরা সম্পূর্ণ এরা ভারতের মনোভাবাপন্ন লোক, ভারতমুখী, এবং ভারতের ইশারায় এদের পুরো সংসার, ঘর বাড়ি সমস্ত কিছু চলে তাদের তদারকিতে, ভারতের তদারকিতে। এই যে বড় ধরনের একটি জনগোষ্ঠী এখনও ভারতমুখী, ভারতপন্থী এবং সরাসরি রয়ের এজেন্ট, মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে তারা যে সগৌরবে শেখ মুজিবের ছবি বা মুক্তিযোদ্ধা লেখা কোট পিন মারিয়ে ডিসি সাহেবদের অফিসে চলে যায়, সেটা সব মুক্তিযোদ্ধা না, এরা সব বিজেপি। প্রকৃত মুক্তিযোদ্ধা তারা অনেক পিছনে পড়ে আছে। অনেকে মুক্তিযোদ্ধা লিস্টেডই হইতে পারেনি, এখনও পারেনি। কিন্তু আওয়ামী লীগ তাদের দলীয় লোকজনকে বিভিন্ন ফরম্যাটে এনে
ফরমাইশি পালন করে তাদেরকে এমন সুযোগ সুবিধার আওতায় করে রেখে গেছে যেন এদেশের বংশ পরম্পরায় তারা দেশের মানে রাজ পরিবারের সদস্য যেন তারা। এই ধরনের অল্প সময়ের ভিতরেই এগুলোকে বাছাই করে ফেলা যেত। 81 সালের আগে ওই সময়টার ভিতরেই বিজেপি থেকে আসা সেনাবাহিনীর ভিতরে যেসব কর্মকর্তা ছিলেন, নৌবাহিনী, বিমান বাহিনী বা পুলিশের ভিতরে, বিডিআরের ভিতরে, তাদেরকে সেটে ফেলে দেওয়া হতো, কিন্তু সেটা দেয়নি। না দিয়ে সরকারগুলো উদাসীন থেকে গেছে। যারা প্রশ্ন করবে, যারা এগুলো উত্থাপন করবে, তারা দালালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সুযোগ সুবিধা নিতে গিয়ে, যার ফলশ্রুতিতে সেই 71 থেকে আজ পর্যন্ত দেশ তার অভিশাপ বহন করে বেড়াচ্ছে। কিছু মানুষের উদ্দেশ্যহীন, গন্তব্যহীন সিদ্ধান্ত, কর্মকাণ্ড বা ভবিষ্যৎ কোনো কিছু না ভেবে শুধু সেই সময়কার খাইশ পালনের জন্য, নিজেদের শক্তিকে মজবুত করবার জন্য 4 পাশ ঘিরে শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠন করে জাতির যে অভিশাপের ভিতরে ডুবিয়ে গেছে তার প্রায়শ্চিত্ত জাতি এখনও করে যাচ্ছে। আমি বারবার বলেছি, প্রকৃত মুক্তিযোদ্ধা কারা? একমাত্র সার্টিফিকেটের বাইরে আর কোনো মুক্তিযোদ্ধা নেই। একমাত্র সশস্ত্র বাহিনীর ভিতরে যারা যুদ্ধ করেছে তারা, আর জিয়াউর রহমানের আহ্বানে সরাসরি গ্রামগঞ্জের যেসব মানুষ যুদ্ধ করে গেছে সেনাবাহিনীর সাথে, তারা মুক্তিযোদ্ধা। এর বাইরে মুজিব বাহিনী কখনো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, পরবর্তীতেও না, এখনও না। এখনও তারা ভিতরে ভিতরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ তো মাসুদ, জেনারেল মাসুদ এবং মেজর মুজাফফরের যে কথোপকথন এবং তাদের সাথে যে যোগাযোগ, শেখ হাসিনা থাকতে মেজর মুজাফফর সংসদ ভবনে গিয়ে তার সাথে দেখা করে গেছে, এগুলো সব ভারত এবং আওয়ামী লীগের একেবারে খুব নিপুণ সিদ্ধান্ত। অত্যন্ত কৌশলীভাবে এদেশকে ভারত শাসন করে গেছে। এদের ঘাড়ে কাঁঠাল রেখে, এদের ঘাড়ে বন্দুক রেখে দেশের মানুষকে ভয়, ভীতি, হত্যা, গুম করে ভারত তারা এদেশে তাদের আধিপত্য ধরে রেখেছিল। কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশকে আলাদা চিত্রে গঠিত করতে হলে যে জায়গাগুলো, বেসিক্যালি যে জায়গাগুলো হাত দেওয়ার কথা, ফান্ডামেন্টালি যেখান থেকে শুরু করার কথা, তা করতে গেলে প্রথমে জিআরবিদেরকে এখনও মুক্তিযোদ্ধা থেকে বহিষ্কার করে দেওয়া এবং এ যাবৎ যত ধরনের সুযোগ সুবিধা এই জিআরবির সদস্যরা নিয়েছে মুক্তিযোদ্ধা সেজে এখনও, তাদের স্থগিত করা তো জরুরি। এবং এই যাবৎ যত সুযোগ সুবিধা নেওয়া হয়েছে তাদের সেগুলোকে সরকারের আয়ত্তে নিয়ে নেওয়া, মাল ক্রোপ করা, অর্থ কোথায় কোন অবস্থায় আছে সেগুলো তাদের কাছ থেকে উদ্ধার করে রাষ্ট্রের কোষাগারে জন্ম দেওয়া। পুরো একটি জাতি কেন একটি ব্যক্তি মানুষের উদ্দেশ্যের একটি বাহিনীকে বহন করে যাবে? একটি রাজনৈতিক সংগঠনের একটি সংস্থার লোকজনকে বেতনভুক্ত করে তাদের সরকারি রাজকোষ তছরূপ করার সুযোগ করে দিয়ে এই সাধারণ মানুষ কেন সেই দায়ভার তাদের ঘাড়ে করে কুলুর বড়দের মতো বয়ে নিয়ে বেড়াবে? এখন জোর কণ্ঠে আমাদেরকে সোচ্চার হইতে হবে। এখন আমাদের চোখ খুলতে হবে, চোখের সাথে বিবেক খুলতে হবে। খুলে সরকারকে অনুরোধ করব, সেই সাথে সাধারণ যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ এখনও যাদের টাকা, ট্যাক্সের টাকায়, যাদের বিভিন্ন ভ্যাটের টাকায় দিয়ে এই জিআরবি সদস্যদেরকে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হচ্ছে, সেটা বন্ধ করতে হবে দ্রুত। না হলে আরও যে কোনো সময় আমাদের মতো বুড়াদের যেন আন্দোলনে নামতে না হয়, কথা বলার জন্য, সরকারের বিরুদ্ধে না, সরকারকে কথা বলার জন্য, সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য, সরকারকে দৃঢ় একটি অবস্থান নেওয়ার জন্য। তার জন্য দরকার লৌহ মানব একজন অত্যন্ত সাহসী, নির্ভীক রাষ্ট্রপ্রধানের। আমার বিশ্বাস 55 বছর দেরি হয়ে গেলেও তারেক রহমান সেই ভূমিকায় অবতীর্ণ হবেন, যে ভূমিকায় করাতের মতো কেটে ফালা ফালা করে ফেলে দিবেন সেই 55 বৎসরের শক্তিশালী কোনো আবর্জনা স্তূপকে, যে স্তূপ এতটা শক্তিশালী যে যেন তাদের উপরে পুরা জাতি দাঁড়িয়ে আছে, তাদের মতামতেই যেন পুরা জাতি সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এই জায়গা থেকে জাতিকে মুক্ত করতে হবে। কেন? সেই সময়টা কোন পরিস্থিতিতে? 75-এ শেখ মুজিব হত্যার পরে খুব দ্রুত, কাদের সিদ্ধান্তে খুব দ্রুত সেনাবাহিনীর ভিতরে এদেরকে প্রত্যাবাসন করা হয়েছিল, স্থানান্তরিত করা হয়েছিল এবং তাদের সিনিয়রিটি হিসাবে সেনাবাহিনীর
থেকে আরও এক র্যাঙ্ক উপরে দিয়ে তাদেরকে সেনাবাহিনীতে ডেমনস্ট্রেট করা হয়। কেন এই সুযোগ সুবিধাগুলো কেন দেওয়া হয়েছিল? শফিউল্লাহ সেনাপ্রধান ছিলেন সে সময়। শফিউল্লাহ ঘোর আওয়ামী লীগের একজন, শুধু আওয়ামী লীগেরই না, শেখ হাসিনা শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন। তিনি তার এই অদূরদর্শিতার অদক্ষতার ফসল ফলিয়ে গেছেন। হয়তো তিনি না বুঝে করে গেছেন, কিন্তু তার পরবর্তীতে যেসব জিয়াউর রহমান হয়তো ভাবার সময় পাননি, তখন তার আরেকটু সময়ের প্রয়োজন ছিল, কিন্তু যখন তার গায়ে বর্দি ছিল, উর্দি পরা ছিল, তখন অত্যন্ত তুষামৎকারী চামচা টাইপ ছিলেন এরশাদ। এরশাদ এতটা নতজানু এবং ভীতু, কিন্তু ভিতরে খুব চরম ষড়যন্ত্রকারী ছিলেন। তার পিছনে ভারতের রয়ের খুব স্বাচ্ছন্দ্যে যোগাযোগের জায়গা করে নিয়েছিলেন তিনি, এবং ভারত থেকে তাকে পরামর্শ দেওয়া হচ্ছিল, এখন যেমন কাদেরকে দেওয়া হয়। কাদেরকে একেবারে ভারত নিয়ন্ত্রিত সেই এরশাদের দল, জাতীয় পার্টি এখন যেভাবে জীবিত আছে, ওই খাবি খেতে খেতে, মাছ যে রকমের খাবি খায় না মরার আগে, সেরকমের সেই অবস্থার ভিতরে ভারত তাকে জিয়ে রেখেছে। যে কোনো সময় তাদের হাতে অর্থ করে দিয়ে হয়তো আবার কোনো ষড়যন্ত্রের করে কিছু করা যায় কিনা। সম্প্রতি যে ছাত্রদের নিয়ে যে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল অছাত্রদেরকে দিয়ে, এবং আওয়ামী লীগ রয়ের সেই পুরাতন কুটচাল মেরে করার চেষ্টা করেছিল, এই জায়গাগুলো থেকে দেশকে একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে ভারতের আধিপত্য থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে, বা ভারতের তাবেদারি থেকে রাষ্ট্রকে একেবারে নিরঙ্কুশ একটি ধারায় আনতে হলে যেসব জায়গায় হাত দিতে হবে, সেটা হলো ভারতের দালাল টাইপ যত জায়গাগুলো আছে সেগুলোকে চিরদিনের জন্য কাট আপ করে দিতে হবে। এবং তার সবচেয়ে শক্তিশালী জায়গা হলো মুজিব বাহিনীকে যে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হচ্ছে, সেটাকে বন্ধ করে দেওয়া, তাদেরকে আলাদা করে রিফাইন করে তাদেরকে প্রশাসনের মাধ্যমে নজরদারিতে তো নিয়ে আসায়, তাদের অর্থ সরকারি আয়ত্তে নিয়ে আসা, তাদেরকে নজরদারিতে রাখা, তাদের রাজনৈতিক সকল পরিচয় থেকে সরিয়ে দেওয়া। রাজনৈতিক এবং এখনও সংগঠনের ভিতরে বসে তারা যেসব সংগঠন করার চেষ্টা করছে, রাওয়াতে কারা সদস্য, সেনাবাহিনীর যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, রাওয়াতে হক সাহেব এখন সভাপতি। হক সাহেব জিআরবির না, তিনি জেনারেল ক্যাডেট থেকে বাংলাদেশের ক্যাডেটের, কিন্তু এখানে সদস্য হয়ে আছে কারা? ডিওএইচ, সবচেয়ে এখন মনে হচ্ছে দুর্বৃত্তের বড় একটি আখড়া হয়তো ডিওএইচের ভিতরে রূপান্তরিত হয়ে তো লুকিয়ে আছে। এই জায়গাতে কারা জিআরবির কর্মকর্তা বা মুজিব বাহিনীর কর্মকর্তা থেকে জিআরবি হয়ে, মুজিব বাহিনী জিআরবি সেনাবাহিনী অবসর হয়ে এই সব জায়গাতে কারা প্লট গ্রহণ করেছে, এই সব জায়গায় প্লট নিয়ে কারা অতীতে শেখ হাসিনার সাথে যোগাযোগ রেখেছিল, মদত দিয়েছে, এবং এখনও ভারতের সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাথে কাদের যোগাযোগ হচ্ছে, কারা কাদের মাধ্যমে এদেশে জনগণের উপরে বিভিন্ন অপকৌশল চালানোর চেষ্টা করছে। এই জায়গাগুলো এখন খুব জোরালো, আমি বলেছি যে একজন লৌহ মানবের দরকার, এবং এই সিদ্ধান্ত একজন শক্তিশালী সাহসী মানুষের কেন দরকার। হয়তো সে জানে, সিদ্ধান্ত আছে, কিন্তু ওই জায়গাগুলিতে হাত দিতে ভয় পায়, নিজেকে অপারগতা মনে করে, বা কোনো ঝুঁকি নিতে চায় না, চায় নীরবে নিশ্চুপে তার সময়টাকে অতিবাহিত করতে। এই ভীতু টাইপ রাজনৈতিক নেতা বা রাষ্ট্রপ্রধানকে দিয়ে তো এত বড় বড় সাহসী দুর্গম পথ পাড়ি দেওয়া সম্ভব না, কিন্তু দিতে হবে কাউকে না কাউকে। রাষ্ট্রকে নির্ভেজাল জঞ্জাল মুক্ত করতে হলে এই সব জায়গাগুলো বেছে বেছে গোড়ার থেকে কেটে দিতে হবে। উপরে শুধু ভাষণ দিয়ে জনগণকে উৎফুল্লিত করে রেখে যাবেন, কিছুদিন পরে সেই পরগাছা আবার গাছের উপরে উঠে পড়বে। কিন্তু পরগাছাগুলোকে নিরস্ত্র করতে সার্বিকভাবে অর্থের দিক দিয়ে শেখ হাসিনা যেমন চেয়েছিল শুধু আওয়ামী লীগরা অর্থশালী হয়ে উঠুক,
বাকিরা অর্থহীন, দারিদ্রতা এবং এমন জায়গায় চলে যাক যেন তারা অর্থনৈতিকভাবে নিজেদেরকেও স্বাবলম্বী করতে না পারে এবং তাদের অর্থে কোনো রাজনৈতিক দল সংগঠিত হতে না পারে। শেখ হাসিনার এই দর্শনটা ছিল। এই দর্শনটা আমি পুরো জাতির উপরে চাপিয়ে না দিয়ে সেই মুজিব বাহিনী থেকে রক্ষী বাহিনী থেকে সশস্ত্র বাহিনীতে যোগদান এবং সশস্ত্র বাহিনী থেকে মুক্তিযোদ্ধা হিসাবে এখনও বেতনের থেকে অনেক বেশি প্রচুর সম্মানীর নামে তারা যে ভুয়া ভাতা নিচ্ছে এই দেশের জনগণের ট্যাক্সের টাকায়, এইটা বন্ধ করে, অবশ্যই বন্ধ করে দিতে হবে। এই জায়গাটা যদি শক্তিশালী হাতে নিখুঁতভাবে যাচাই বাছাই সম্পন্ন করা হয়, মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এই যে বিভিন্ন কোটায় তাদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে, বড় বড় চাকরি এই আওয়ামী লীগের ঘরোয়ানার লোকদেরকে মুক্তিযোদ্ধা কোটায় বসিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে দিতে হবে। শক্ত হাতে একেবারে 5টা আঙুল সেই সব জায়গায় শক্তিশালী হিসাবে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে তাদেরকে খুঁজে বের করে আবর্জনা ডাস্টবিনে ফেলে দিতে হবে। না হলে এরা রাষ্ট্রের যে ভারতমুখী একটি ভারতের দাস রাষ্ট্রে, করদ রাষ্ট্রে, দিল্লির চোখরাগানি তর্জনীর দিকে এদেশ পরিচালিত হয়ে আসছে, তার থেকে কোনো মুক্তি পাওয়ার আর কোনো সমূহ সম্ভাবনা নেই। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে, জাতিকে তার সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সরকারকে এই সব জায়গায় চরম শক্তিশালী ভূমিকা নিতে হবে। না হলে মুজাফফরেরা ওই মাসুদ সাহেবের সাথে যেমন যোগাযোগ করে আসছে, শেখ হাসিনার সাথে আরও অনেক সুপাহুয়ার ওস্তম এই দেশের ভিতরে প্রতিটি অঞ্চলে চুপচাপ রয়ে গেছে, যাদের জিআরবি পরিচয়, তারা ওই পদ পদবীর দূরত্ব রাখে না, তারা বলে জিআরবির অফিসার বা মুজিব বাহিনী। এই যে আন্তরিকতার একটি সুযোগ তাদেরকে এক এক জায়গায় এক কাতারে পাশাপাশি বসার সুযোগ করে দিচ্ছে। তারা মুজিব বাহিনী ছিল, পরবর্তীতে রক্ষী বাহিনী। এই যে গোপন একটি টেবিল তাদেরকে একত্রিত করবার সুযোগ করে দিচ্ছে এই পরিচয়টুকু, এই পরিচয়টি যদি ভেঙে না দেওয়া হয় এখনই নিয়মতান্ত্রিক ধারায় রাষ্ট্রীয়ভাবে, এরা আরও জোরালো হবে। যে কোনো সরকারের বিরুদ্ধে তো বটেই, পুরো জাতির বিরুদ্ধেও এরা একসময় এত শক্তিশালী হয়ে পড়তে পারে যে রাষ্ট্রই তখন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবে, রাষ্ট্র একটি ক্রাইসিসের ভিতরে পড়ে যাবে, রাষ্ট্র বড় ধরনের ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারে যদি এইসব জায়গায় হাত না দেওয়া হয়। আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলবো, গোয়েন্দা বিভাগের উদ্দেশ্যে বলবো, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, এই জায়গাটা কারা মুজিব বাহিনী থেকে রক্ষী বাহিনীতে সশস্ত্র বাহিনীতে ঢুকেছিল তাদের ডকুমেন্টস সব রেকর্ডে আছে। রেকর্ডে যারা আছেন, রেকর্ডে হাত দিলেই তাদেরকে আলাদা করে ফেলতে পারবেন। ওইসব ফাইলের উপরে জিআরবি টান দিয়ে কেটে সেনাবাহিনী লেখা আছে। সেই ফাইলগুলো আলাদা করে কত সালে রিটায়ারমেন্টে গিয়েছিল, তারা কোন ধরনের ভাতা এখন পাচ্ছে, তাদেরকে নিখুঁতভাবে বেছে সেই ভাতা বন্ধ করে দিয়ে অতীতে যত টাকা নিয়েছে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সঠিক নির্দেশনা তাদেরকে চিঠির মাধ্যমে, স্থানীয় প্রশাসনের মাধ্যমে জানাতে হবে। এটা আমার দাবি, এটা মুক্তিযোদ্ধার দাবি, এটা আমার একক দাবি না, এটা মুক্তিযোদ্ধাদের দাবি। আমি আশা করি সরকার এর ভিতরকার রহস্য অনুধাবন করতে চেষ্টা করবেন এবং যে শিকড়, এটা হলো আওয়ামী লীগের বড় একটা শিকড়, এই জিআরবি মুজিব বাহিনীর যারা যেখানে বসে আছে, এটা আওয়ামী লীগের বড় একটি শিকড়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিকড় গেড়ে বসে আছে। এই শিকড়কে যদি মূল কাণ্ডের থেকে আলাদা করে না দেওয়া হয়, এখান থেকে ডালপালা ছড়াবে এবং সেই ডালপালা অনেক দূর উচ্চে উঠে যাবে, যেখান থেকে সূর্যর আড়াল করতে সক্ষম হবে। আমি আবারও সতর্কতার জন্য বলছি, কর্নেল অলি আহমেদের সেই উক্তিকেও এর সাথেই সম্পৃক্ত করছি যে এমন অবস্থার ভিতর দিয়ে আসে যে DOH-এর ভিতরে অনেক জেনারেল বা অনেক কর্মকর্তা আছেন যারা জিআরবির সদস্য বা আওয়ামী লীগ প্রার্থী, মনন সত্তার ভিতরে তাদের আওয়ামী লীগেরই শুধু আরাধনা। তারা যে কোনো মুহূর্তে বর্তমান চাকরিতে থাকা যে কোনো কর্মকর্তাদেরকে, অনেক অফিসারই এখনও আওয়ামী লীগ ঘরানার লোকজন, আওয়ামী লীগ পরিবারের লোকজন রয়ে গেছে,
জিআরবির থেকে আসা যেসব জেনারেলরা সেনাবাহিনীতে জেনারেল হয়েছে, বড় বড় পদস্থ কর্মকর্তা, তাদের সন্তানেরা সেনাবাহিনীর ভিতরে চুপ মেরে আস্তে আস্তে দালালি টাইপ তোষামলি চামচামি করে চাকরি করে যাচ্ছে, অগ্রসর হচ্ছে। তারা এমন সময় এমন জায়গায় বা এমন একটি শক্তিশালী নিয়ন্ত্রণের ধারক হয়ে দাঁড়াবে যেন তারা যে কোনো মুহূর্তে ক্রাইসিস ঘটাতে পারে সরকারের বিরুদ্ধে। কূপ করা সেনাবাহিনীতে অনেক হয়ে আসছে, সেগুলো সক্ষমতার পরিচয় দিয়েছে ভেঙে দিয়ে, কিন্তু যদি কোনো বৃহত্তর আকারে এই ধরনের হয়ে ওঠে তার আগেই বিষ বৃক্ষটাই নিয়ে তুলে ফেলতে হবে। আর সেই বিষ বৃক্ষটাই হলো জিআরবি থেকে সেনাবাহিনীতে আসা কর্মকর্তা, এবং একেবারে ওদের ভিতরে অনেক প্রতাপশালী লোক রয়ে গেছে যারা শেখ হাসিনার বাসাতে ডিউটি করে আসছে, শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে ছিল। তারা সমাজে এসে এক একটি জেলার বড় বড় হাই কমান্ডের সাথে তাদের উঠা বসা এবং কোথায় কী হচ্ছে সেগুলো তাদের সাথে সলা পরামর্শ চলছে এখনও দিব্যে। এগুলো দেখার যেন কেউ নেই। যদি গোয়েন্দা বাহিনীর ভিতরে কেউ থেকে থাকে এই ধরনের, তাদেরকে, গোয়েন্দা বাহিনী তো একক কোনো গোয়েন্দা বাহিনী নয়, একজনের পিছনে একজনকে তদারকিতে নিয়োজিত রেখে এইগুলো বের করে আনতে হবে। জনসম্মুখে নিয়ে সাধারণ মানুষকে জ্ঞাত করে সেগুলোকে প্রকাশ্যে নিয়ে এসে বের করে দিলে জাতি তাতে খুশি হবে, এবং এতে জাতি উপকৃত যেমন হবে, তেমনি চোপা হওয়া যারা রস্তম আছে তারা যদি শুধরায়, তারা যদি ভালো মানুষের রূপান্তরিত হতে চায়, তারও একটি সুযোগ পাবে। অতএব আমি সরকারের কাছে বিনীতভাবে আবারও করজোরে অনুরোধ করব, 71 সালের মুজিব বাহিনী, 72-এ এসে জিআরবি, 75-এ এসে সশস্ত্র বাহিনীতে যোগদান, এবং একই পরবর্তীতে একই নিয়মতান্ত্রিকভাবে অবসরে এসে যারা মুক্তিযোদ্ধার ভাতা নিচ্ছে, সরকারের কোটি কোটি টাকা দেশের রাজস্ব খাত থেকে তাদেরকে পুষে রাখা হচ্ছে, এদেরকে বের করে সামনে নিয়ে এসে এই রাষ্ট্রীয় তছরূপ হওয়া অর্থ কোষাগারে জমা হোক, এবং তাদেরকে রাষ্ট্রের সাধারণ জনগণের কাতারে দাঁড় করিয়ে রেখে জীবনযাপনের জন্য আহ্বান জানানো হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।